হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকের আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের গাউসের উপপাদ্য যা আমরা পড়েছিলাম গত ক্লাসে, সেই গাউসের উপপাদ্যের কিছু নোটস দেখে নেব এবং এই গাউসের উপপাদ্যের থেকে আমরা গাউসের উপপাদ্যের যে ডিফারেন্সিয়াল ফর্মুলা অর্থাৎ অবকল সমীকরণ তারও বিষয়টা আমরা জানব। তো শুরু করা যাক আজকের ভিডিও। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে গাউসের উপপাদ্য অনুযায়ী যে কোনো একটা কিউ চার্জ, এই কিউ চার্জকে যদি কোনো একটা সারফেস এনক্লোজ করে থাকে, আবদ্ধ করে থাকে, তবে ওই কিউ চার্জের জন্য যে লাইনস অফ ফোর্সগুলো বেরোচ্ছে, যে বলরেখাগুলো বেরোচ্ছে, এবং সেই বলরেখার জন্য তলের মধ্যে জড়িত ফ্লাক্স ফাই সমান আমরা পাচ্ছিলাম ই ডট ডিএস। এর মান কত না, এই বদ্ধ তলের মধ্যে যে আধান আছে তার 1/এপসাইলন গুণ, মানে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তো এটা আমরা গত ক্লাসে জেনেছি। তো এইবারে আজকের আমরা দেখব যে এই কিউ চার্জটা যদি সারফেসের ভেতরে না থাকে, সারফেসের বাইরে অবস্থান করত, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতো। তো দেখে নেব আমরা যে নোট 1। তো ধরে নিচ্ছি এইরকম একটা সারফেস, একটা ক্লোজড সারফেস, বুঝতেই পারছো ক্লোজড সারফেস মানে কি বলতে, ক্লোজড সারফেস বলতে কি বোঝাচ্ছি, যে বাইরের কোনো কিছু ভেতরে বা ভেতরের কোনো কিছু বাইরে আসতে গেলে তার একমাত্র উপায় এই তলকে ভেদ করে আসা। তার কারণ পুরোটাই তো ঢাকা রয়েছে, উন্মুক্ত নয় এটি। তো এই ক্লোজড সারফেসের আমি বাইরে একটা চার্জ নিচ্ছি, কিউ চার্জ। তো এই কিউ চার্জ থেকে বলরেখা বাইরের দিকে বেরোবে, এইভাবে বলরেখা বাইরের দিকে বেরোবে এবং বলরেখাগুলো বেরিয়ে এই সারফেসটিকে ছেদ করবে দুবার। তো ভেবে দেখো, এই যে বলরেখাগুলো যাচ্ছে, এই যে ক্লোজড সারফেসটিকে এই অংশে ছেদ করেছে, তাহলে এই অংশে একটা আমি তল পাচ্ছি। এই যে তলটা, এটাকে ধরে নিচ্ছি আমি DS1, এবং এই ক্লোজড সারফেসের বাইরের দিকের যে যেখান থেকে বলরেখাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, তো সেখানেও আমি একটা তল পাচ্ছি, যেটাকে বলছি আমি DS2। ধরে নিচ্ছি এই কিউ চার্জ থেকে DS1 তলের ডিস্টেন্স R1 এবং কিউ চার্জ থেকে DS2 তলের ডিস্টেন্স R2। তাহলে ভেবে দেখো, এই যে DS1 যে তলটি নিয়েছি, যেখান থেকে বলরেখাগুলো তলের মধ্যে প্রবেশ করছে, তো এই বলরেখা এর যে এই যে তলটি, এর তলের ডিরেকশন কোন দিকে, নর্মাল টু দি সারফেস, তলের লম্ব দিকে। তাহলে DS1 অর্থাৎ N1 ক্যাপ, N1 ক্যাপ কি ডিফাইন করছে, DS1 তলের লম্ব দিকের একক ভেক্টর। তাহলে DS2 তলের লম্ব দিকের একক ভেক্টর কোন দিকে হবে, ধরে নিচ্ছে এটা DS2 তলের লম্ব দিকের একক ভেক্টর N2 ক্যাপ। এবারে এইখানে যদি আমি +1 চার্জ রাখতাম, তাহলে তার উপরে ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবো আমরা, E1। এইখানে যদি +1 চার্জ রাখি কিউ চার্জের জন্য, এখানকার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কত হবে, E2। তো এই তড়িৎ ক্ষেত্রটা বললে ডিরেকশন কোন দিকে, এই বরাবর হবে নিশ্চয়ই। তাহলে এখানকার তলের ডিরেকশন N1 ক্যাপ এই দিকে, তাহলে ক্ষেত্রটা বলে ডিরেকশন কোন দিকে হবে, এই বরাবর। তো এটাকে বলবো আমরা R1 ক্যাপ। ঠিক একই রকম ভাবে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর হবে, তো সেটিকে আমরা বলবো R2 ক্যাপ। কারণ আমরা জানি E ইকুয়ালস টু কিউ ইন্টু 1/4πε r² ইন্টু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন বরাবর না, R ক্যাপ বরাবর। অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ড E ভেক্টরটা এইভাবে লেখা যেতে পারে, E ভেক্টর সমান E ইজ দ্য ফাংশন অফ R ইন্টু R ক্যাপ। তো এইবারে আমরা এই তলটার সঙ্গে জড়িত মোট ফ্লাক্সের মানটা বের করব। তো দেখো, এই DS1 আর DS2 তলের জন্য মোট ফ্লাক্স আমি ধরে নিচ্ছি
ডি ফাই। তো ডি ফাই ইকুয়ালস টু কত পাচ্ছি? দেখো এখানকার ফ্লাক্স কত, ডি ফাই 1 প্লাস এখানকার ফ্লাক্স কত এই কিউ চার্জের জন্য, ডি ফাই 2। তো সমান, দেখো এই যে ডি ফাই 1 ফ্লাক্স ভেতরের দিকে ঢুকছে, এই তলটিকে ছেদ করে কিউ চার্জের জন্য ফ্লাক্স ভেতরে ঢুকছে। তো যেহেতু ফ্লাক্স ভেতরে ঢুকছে, তো আমরা ধরে নিতে পারি এখানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, কারণ আমরা জেনে এসেছি যে তড়িৎ বলরেখা নেগেটিভ চার্জের দিকে প্রবেশ করে এবং পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা উৎপন্ন হয়ে বাইরের দিকে যায়। তো যেহেতু বলরেখা ঢুকছে, তার মানে এখানে নেগেটিভ চার্জ রয়েছে, তো এখানকার এই ফ্লাক্সটিকে আমরা মাইনাস ধরবো। তো এখানকার ফ্লাক্স কত, মাইনাস ডি ফাই 1, তার কারণ আমি ধরে নিচ্ছি এখানে নেগেটিভ চার্জ রয়েছে। আশা করি বোঝা গেছে কেন আমি নেগেটিভটা ধরলাম এখানকার ফ্লাক্সটিকে। এখান থেকে বলরেখা বা ফ্লাক্সটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তো বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে মানে আমি ধরে নিতে পারি এখানে পজিটিভ চার্জ রয়েছে, তাই এখানে বলরেখা উৎপন্ন হয়ে বাইরের দিকে যাচ্ছে, তাই প্লাস। তো এই ডি ফাই 1 এই ডিএস 1 তলের জন্য ফ্লাক্স কত বের করবো আমরা, যে মাইনাস কত পাবো, তাহলে টোটালটা কত পাচ্ছি, যে বলরেখাগুলো ঢুকছে না ক্লোজ সারফেস ইন্টিগ্রাল কত পাবো, ডি ফাই 1 ইকুয়ালস টু E1 ডট DS1 প্লাস এখানকার টোটাল ফ্লাক্স, যে ফ্লাক্সটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, সেই মোট ফ্লাক্সের মান বের করতে গেলে কি করব না ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E2 ডট DS2 সমান মাইনাস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E1 এর মান কত, E1 কি এই কিউ চার্জের জন্য এখানকার ইউনিট চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো কত পাবো, কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু এখানকার ডিস্টেন্স কত R1, তো R1 স্কোয়ার ইন্টু এর ডিরেকশন কোন দিকে, এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন R1 ক্যাপ এই দিক বরাবর, N1 ক্যাপ কোন দিকে এই দিক বরাবর। তো দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, এই অ্যাঙ্গেলটিকে আমি ধরে নিচ্ছি θ1। তো কি লিখবো তাহলে, যে R1 ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন R1 ক্যাপ ডট DS1, DS1 ভেক্টরটিকে আমি এইভাবে লিখতে পারি যে DS1 ভেক্টর ইকুয়ালস DS1 ইন্টু N1 ক্যাপ। তাহলে DS2 এর জন্য কত দাঁড়াবে, DS2 ভেক্টর সমান DS2 N2 ক্যাপ। তো DS1 এর মান কত না N1 ক্যাপ ইন্টু DS1 প্লাস ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E2 এর মান কত না এইখানকার ইউনিট চার্জের উপরে কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, কিউ ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন, এখানকার ডিস্টেন্স কত R2, তো R2 স্কোয়ার ইন্টু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কত এখানকার E2 R2 ডিরেকশনে, R2 ক্যাপের ডিরেকশনে, তো R2 ক্যাপ ডট DS2 ডিরেকশন কোন দিকে, N2 ক্যাপ এই ডিরেকশনে, তো N2 ক্যাপ ইন্টু DS2। তো এইবার দেখো এই যে R2 আর N2 এদের মধ্যে যে কোণ আমি ধরে নিচ্ছি এই কোণটার মান θ2। তো তাহলে কত পাচ্ছি দেখো, যে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন, ভেতরে থাকছে কত R1 N1 DS1, কত পাবো DS1 অ্যাঙ্গেল কত এখানকার θ1, তো DS1 cos θ1 ডিভাইডেড বাই R1 স্কোয়ার প্লাস এখানকার কত পাচ্ছি কিউ বাই 4 পাই এপসাইলন ক্লোজ সারফেস ইন্টিগ্রাল R2 আর N2 এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত θ2, তো কত পাবো DS2 ইন্টু cos θ2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। কিভাবে R1 ডট N1
হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তাও একবার দেখিয়ে দিই যে r1 ক্যাপ ডট n1 ক্যাপ। r1 ক্যাপ ডট n1 ক্যাপের মান কত হবে? r1 এর মান 1, r2 এর মান কত, সরি r1 এর মান 1, n1 এর মান কত 1 ইনটু cos থিটা 1, কারণ এদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা 1। একই রকম ভাবে r2 ক্যাপ ডট n2 ক্যাপ, r2 ক্যাপ ডট n2 ক্যাপ এর মান কত পাবো? r2 এর মান 1, n2 এর মান কত 1 ইনটু cos থিটা 2। এখান থেকে পাচ্ছি cos থিটা 2, এখান থেকে পাচ্ছি cos থিটা 1। তো এইবার এর সমান আমরা পাচ্ছি কত? q বাই 4 পাই এপসাইলন ইনটু এই টোটালটা কি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডি ওমেগা 1 প্লাস q বাই 4 পাই এপসাইলন ক্লোজ সারফেস ইন্টিগ্রাল এই টোটাল পোরশনটার মান কত? ডি ওমেগা 2। তো ডি ওমেগা 1 কোনটা? এই ds1 তলটি q চার্জের উপরে যে কোণ উৎপন্ন করছে, ঘন কোণ উৎপন্ন করছে, ডি ওমেগা 1। ds2 তলটি q চার্জের উপরে যে ঘন কোণ উৎপন্ন করছে তার মান কত? ডি ওমেগা 2। তো বোঝা যাচ্ছে ds1 এবং ds2 দুটো তলই q চার্জের উপরে একই পরিমাণ ঘন কোণ উৎপন্ন করছে। তো ডি ওমেগা 1 এবং ডি ওমেগা 2 একই জিনিস। তো ডি ওমেগা 1 ইকুয়ালস টু ডি ওমেগা 2। তো তাহলে টোটাল মান কত দাঁড়াচ্ছে আমাদের? 0। তোমরা কি দেখলাম যে যদি কোনো একটা ক্লোজড সারফেসের বাইরে কিউ চার্জ থাকে, ওই বাইরের কিউ চার্জের জন্য বা কোনো একটা বাইরে চার্জের জন্য ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে মোট রেজাল্টেন্ট ফ্লাক্সের মান দাঁড়াবে 0। ফ্লাক্স তখনই থাকবে যদি চার্জটি ক্লোজড সারফেসের ভেতরে অবস্থান করে। যদি বাইরে অবস্থান করে সেক্ষেত্রে ইনওয়ার্ড ফ্লাক্স অ্যান্ড আউটওয়ার্ড ফ্লাক্স, ভেতরের ফ্লাক্স এবং বহির্মুখী ফ্লাক্স মোট মান দাঁড়াবে কত? 0। অর্থাৎ যত সংখ্যক তড়িৎ বলরেখা ভেতরে প্রবেশ করছে ঠিক তত সংখ্যক বলরেখা বাইরের দিকেও বেরিয়ে যাচ্ছে, তাই রেজাল্টেন্ট মান 0। এরপর আমরা দেখে নেব যে এই যদি ক্লোজড সারফেসের মধ্যে n সংখ্যক বা একাধিক সংখ্যক চার্জ অবস্থান করে তার জন্য কি ঘটনা ঘটে। তো এরপর আমরা দেখে নেব যে একটা ক্লোজড সারফেসের মধ্যে যদি n সংখ্যক চার্জ থাকে, q1 চার্জ, q2 চার্জ, q3 চার্জ, q4 চার্জ এবং একাধিক n সংখ্যক চার্জ রয়েছে। তো এই n সংখ্যক চার্জের জন্য তলের মধ্যে দিয়ে যে মোট ফ্লাক্স বেরোচ্ছে সেই ফ্লাক্সের পরিমাণ কত বের করব। তো তার আগে খুব সিম্পলি ভেবে দেখো যে n সংখ্যক চার্জের জন্য এই তলের ওপরে রাখা কোনো একটি ইউনিট চার্জের ওপরে মোট ইলেকট্রিক ফিল্ডের মান কত পাবো। তো মোট ইলেকট্রিক ফিল্ড আমরা E ইকুয়ালস টু লিখতে পারবো যে Q1 এর জন্য এর উপরে চার্জ কত? Q1 ইন্টু 1 বাই R1 স্কোয়ার, অবশ্যই 4 পাই এপসাইলন R1 স্কোয়ার, প্লাস Q2 চার্জের জন্য এই 1 এর উপরে চার্জ ইলেকট্রিক ফিল্ড কত না Q2 ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন R2 স্কোয়ার, এখানকার ডিস্টেন্স R2 ধরে নিচ্ছি। Q3 এর জন্য আমি পাবো কত? Q3 ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন R3 স্কোয়ার। এভাবে চলতে থাকবে এবং অবশ্যই এদের ভেক্টর হবে R1 ক্যাপ, R2 ক্যাপ, R3 ক্যাপ এরকম থাকবে। তো মোট আমরা কি পাচ্ছি? তাহলে সুপারপজিশন অফ ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপরিপাতের নীতি অনুযায়ী মোট চার্জগুলোর জন্য এই ইউনিট চার্জের উপরে মোট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত দাঁড়াবে? ইন্ডিভিজুয়ালি তাদের এককভাবে যে প্রাবল্য প্রদান করবে তার সমষ্টির সমান। তো মোট ক্ষেত্র প্রাবল্য ই সমান কত পাবো? এর জন্য প্রাবল্য, এইটার জন্য প্রাবল্য, Q3 এর জন্য প্রাবল্য। তো E1 ক্যাপ প্লাস E2 প্লাস E3 প্লাস E4 প্লাস ডট ডট EN, n সংখ্যক কিউ চার্জের জন্য এখানকার উপরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
তাহলে এটাকে আমি একসঙ্গে এইভাবে লিখব যে সাম ওভার অফ ইআই আই ইকুয়ালস টু 1 টু n, যেখানে আমি লিখব ইআইটা কত না i তম কণার জন্য প্রাবল্য, i তম কণার জন্য এই চার্জের উপরে প্রাবল্য ইআই পেয়ে গেলাম। তাহলে মোট ইলেকট্রিক ফিল্ড আমরা তো ই পেয়েছি, ফ্লাক্স কত দাঁড়াচ্ছে, তাহলে মোট ফ্লাক্স ফাই। তো মোট ফ্লাক্স ফাই সমান কত, মোট ইলেকট্রিক ফিল্ড ডট ডিএস। তো মোট ইলেকট্রিক ফিল্ড কত, ই ডট, এখানে আমি +1 চার্জের পাশে আমি ছোট্ট একটা তল কল্পনা করে নিচ্ছি ডিএস। তো ই ডট ডিএস এইভাবে বের করতে হবে। তো যেহেতু ডিএস ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে ফ্লাক্স বের করতে চাইছি, তো ডি ফাই দিয়ে দাও। ডি আসা মানে কি কোন একটা ক্ষুদ্র অংশকে কল্পনা করা হয়, সেক্ষেত্রেই আমরা তার সামনে ডি অপারেটরকে ইউজ করি। তো কত পাবো তাহলে, ইন্টিগ্রেশন করো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অবশ্যই। তো কত আসবে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, ই সাম ওভার অফ ইআই ডট ডিএস। তাহলে টোটাল মান আমরা পাবো কত না কিউআই সাম ওভার অফ কিউআই ডিভাইডেড বাই এপসাইলন। তো কিউআইটা কি, এখানে Q1 Q2 Q3 মোট যে আধানটি, সেই আধানের জন্য যে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে তার মান পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে, যেখানে কিউআইটা কত, কিউআই সমান বলছি আমরা ith আধান বা তম আধান। তো তাহলে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল থেকে জেনে নিলাম যে একটা ক্লোজড সারফেসের মধ্যে যদি n সংখ্যক তড়িৎ আধান থাকে, তার জন্য মোট ফ্লাক্স দাঁড়াবে ওই আধানগুলোর সমষ্টি ডিভাইডেড বাই এপসাইলন, বা Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q ডট ডট Qn ডিভাইডেড বাই এপসাইলন। এটা এইভাবে লিখতে পারবো আমরা যে Q1 প্লাস Q2 প্লাস ডট ডট Qn ডিভাইডেড বাই এপসাইলন। তো এই মোটামুটি আমাদের যদি n সংখ্যক চার্জ থেকে থাকে তার রেজাল্ট। এরপরে আমরা দেখে নেব যে এই ক্লোজড সারফেসের মধ্যে যদি চার্জ ডিস্ট্রিবিউশন অর্থাৎ Q1 Q2 Q3 যে আধানগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারফেসটির ভেতরে, সেই আধানের বিন্যাস যদি নিরবচ্ছিন্ন হয়, কন্টিনিউয়াস হয়, সেখান থেকে কিভাবে আমরা গাউসের উপপাদ্যের অবকল সমীকরণে উপনীত হব। তো শুরু করা যাক। তো এরপরে আমরা এই গাউসের সূত্রের অবকল রূপ নির্ণয় করব। তো একটা ক্লোজড সারফেস নিয়ে নিলাম আমি, ক্লোজড সারফেস। এই ক্লোজড সারফেসের মধ্যে ধরে নিচ্ছি যে চার্জগুলো আছে এরা কন্টিনিউয়াসলি ছড়িয়ে রয়েছে, একদম ঘনভাবে, ঘন সন্নিবিষ্টভাবে, নিরবচ্ছিন্নভাবে রয়েছে। তো যদি এই চার্জগুলো ক্লোজড সারফেসের বাইরে থেকে থাকতো, তার জন্য এই সারফেসের মধ্যে দিয়ে রেজাল্টেন্ট ফ্লাক্স 0 হয়, অলরেডি আমরা জেনে নিয়েছি। তাহলে আমরা সেই চার্জগুলোর জন্যই এই তলের মধ্যে দিয়ে ফ্লাক্স পাবো, যারা কিনা এই তলের ভেতরে থাকছে, কারণ তলের বাইরে থাকলে ফ্লাক্স 0 হয়। তো কেবলমাত্র ভেতরে আধানগুলোর জন্যই আমরা ফ্লাক্স পাবো। তো ভেবে দেখো, এই যে সারফেসটি আমি কল্পনা করেছি, ধরে নিচ্ছি সারফেসটি এস, এবং এই সারফেসটি একটি আয়তনকে দখল করে রয়েছে না? মানে কেমন, যে আমি একটা কড়াইয়ের মধ্যে তো বাতাস রয়েছে, তো কড়াইয়ের মধ্যে বাতাস আছে এবং আমি কি করলাম, কড়াইটিকে ঢাকনা দিয়ে দিলাম। তো একটা কড়াইকে আমি যদি ঢাকনা দিয়ে দিই, তাহলে ভেতরে তো বাতাস রয়েছে, এই বাতাসটা নিশ্চয়ই একটা আয়তন থাকবে, যেই আয়তনটা কড়াইটির আয়তনের সঙ্গে সমান। তার মানে আমি বলতে পারবো কড়াইটির দ্বারা যে বদ্ধ তল সৃষ্টি করা হয়েছে, ওই বদ্ধ তলটি যে আয়তনের বাতাসটিকে আটকে রেখেছে, সেই বাতাসটির আয়তন কড়াইটির দ্বারা ঘিরে থাকা আয়তনের সমান।
ঠিক একই রকমভাবে এখানে যে চার্জগুলো আছে এই চার্জগুলো একটা আয়তন দখল করে রয়েছে। তাহলে ভেবে দেখো যে যেহেতু ঘন সন্নিবিষ্টভাবে চার্জগুলো রয়েছে এবং এই বদ্ধ তলটি ভি আয়তন দখল করে রয়েছে, ভি আয়তনকে দখল করে রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে যদি কিউ চার্জ ভি আয়তনে থাকে তাহলে 1 একক চার্জ থাকবে কত? ভি বাই কিউ। ভুল করে দিলাম উল্টে। তাহলে ভেবে দেখো যে এই ক্লোজ সারফেসটি একটা আয়তনকে দখল করে রয়েছে, ভি আয়তনকে দখল করে রয়েছে। ভি আয়তনে থাকে কিউ পরিমাণ চার্জ, ভি আয়তনটার মধ্যে কি পরিমাণ চার্জ থাকছে, তাহলে একক আয়তনে কত পরিমাণ চার্জ থাকবে না কিউ ডিভাইডেড বাই ভি। যেহেতু চার্জ কন্টিনিউয়াসলি নিরবচ্ছিন্নভাবে ছড়িয়ে রয়েছে এই কিউ বাই ভিটাকে আমরা রো ধরে নেব। রোটাকে বলবো আমরা চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব। আধান ঘনত্ব। এইবারে সূত্রে ফিরে আসা যাক। গাউসের অরিজিনাল সূত্রতে কি বলা হয়েছিল যে ফ্লাক্স ফাই কোনো একটা বদ্ধতলের মধ্যে আধান এর জন্য যে ফ্লাক্স নির্গত হবে সেই ফ্লাক্সের পরিমাণ ফাই সমান আমরা পাবো কত না ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ইপসাইলন। এইবারে এই যে এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ছিল, তো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়ালস টু এই যে কিউ চার্জ, এই কিউ চার্জকে আমরা ঘনত্বে কনভার্ট করে দিচ্ছি। কিউ চার্জ কিউকে আমরা লিখতে পারবো কিউ সমান কত রো ইন্টু ভি। তো আমরা কিউ সমান লিখবো রো ইন্টু ভি। তো ভির জায়গায় আমরা লিখবো ডিভি। ইন্টিগ্রেশন লাগালাম, তো ডিভির ইন্টিগ্রেশন, ডিভিটা কি ক্ষুদ্র একটা আয়তন, তো আমি যদি ডিভি ডিভি করে সব যদি জুড়তে থাকি তাহলে আমি মোট আয়তনটা পেয়ে যাবো কত ভি। তো আমি পাশে অবশ্যই লিখবো যে ইন্টিগ্রেশন ডিভি সমান কত ভি। তো ডিভির ইন্টিগ্রেশন করলে আমরা ভি পেয়ে যাবো, মোট আয়তনটি পেয়ে যাবো। তো বা এরপরে আমরা এদিকে রয়েছে আয়তন সমাকল, এদিকে রয়েছে ক্ষেত্র সমাকল। তো ক্ষেত্র সমাকল থেকে আমরা আয়তন সমাকলে যাব। তো ক্ষেত্র সমাকল থেকে আয়তন সমাকলে যেতে গেলে ভেক্টরের একটা ইম্পর্টেন্ট থিওরেমকে ফলো করতে হয় যাকে আমরা ডাইভারজেন্স থিওরেম বলবো। তো ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করে, তো ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করব তাহলে কি পাবো আমরা এই ক্ষেত্র সমাকল থেকে চলে যাব আয়তন সমাকলে। তো আয়তন সমাকল নিচে ভি লিখবো, এখানে সারফেস এস দেব। তো ই ডট ডিএস মানে আমরা এইভাবে লিখবো ডাইভারজেন্স অফ ই ইন্টু ডিভি ইকুয়ালস টু রো বাই ইপসাইলন ইন্টু ডিভি। তো উভয় দিক থেকে আয়তন সমাকলকে উড়িয়ে দাও, আয়তন সমাকল উড়ে গেলে থাকছে কত যে ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস টু রো বাই ইপসাইলন। আমরা পেয়ে গেলাম ডিফারেন্সিয়াল ফর্ম। এইভাবে আমরা গাউসের থিওরেমের ডিফারেন্সিয়াল ফর্ম নির্ণয় করলাম। এইবারে এই যে ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা কনক্লুশনসে আসবো। তো দেখা যাক, আমার এই দিকটা কাজে লাগবে না, বুঝলাম এই দিকটা। তো আমরা ডিফারেন্সিয়াল ফর্ম পাচ্ছি যে ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস টু রো বাই ইপসাইলন, ইপসাইলন মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এবারে এই যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মনে রাখবে ইলেকট্রিক ফিল্ডকে আমরা এইভাবে লিখতে পারি ই ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ সাই। তো সাই একটা স্কেলার অপেক্ষক, তো এইটিকে এইভাবে লেখা যায়, ইলেকট্রিক ফিল্ডকে এইভাবে লেখা যায়। তারও কিছু শর্ত রয়েছে, তার কারণ ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কার্ল অফ ই ইকুয়ালস টু 0 হয়। যদি কোনো একটা
ভেক্টর অপারেটরের কার্ল 0 হয়, সেক্ষেত্রে কে লেখা যায় কোনো একটি স্কেলার অপারেটরের বা স্কেলার একটা ফাংশনের গ্রেডিয়েন্ট হিসেবে। তো ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ সাই ধরে নিচ্ছি, যেখানে সাই একটা স্কেলার ফাংশন। তো তাহলে কি পাচ্ছি দেখো, যে ডাইভারজেন্স অফ ইকুয়ালস টু পেলাম মাইনাস ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট অফ সাই, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তোমরা জানবে পরে পরে যে এইরকম এটাকে বলা হয় ন্যাবলা অপারেটর। তো ন্যাবলা ডট যদি কোনো একটা ফাংশন এ ধরা হয়, এ একটা ভেক্টর অবশ্যই, তো এটাকে বলা হয় ডাইভারজেন্স, এটাকে বলা হয় ডাইভারজেন্স। যদি এইরকম থাকে যে ন্যাবলা ক্রস এ, এটাকে বলা হয় কার্ল। যদি এইরকম থাকে যে ন্যাবলা তার সঙ্গে এ সিম্পলি গুণ আছে, অবশ্যই ভেক্টর নয়, দেখো ভেক্টর চিহ্ন দিইনি, ভেক্টর দেওয়া মানে মাঝখানে ডট বা ক্রস দিতে হতো। তো এখানে এ একটা স্কেলার, তো এটিকে বলা হবে গ্রেডিয়েন্ট, এটাকে বলা হবে গ্রেডিয়েন্ট। তো যাই হোক, তো ডাইভারজেন্স অফ মাইনাস গ্রেডিয়েন্ট অফ সাই কখন লিখতে পারছি মাইনাস গ্রেডিয়েন্ট অফ সাই, যখন এই ইলেকট্রিক ফিল্ডটা তার কার্লটা 0 হবে, ইলেকট্রিক ফিল্ডের কার্ল 0, তখনই আমরা কে এইভাবে লিখতে পারবো। তো পেলাম কত, রো বাই ইপসাইলন। তো গ্র্যাড স্কোয়ার সাই সমান আমরা পাবো কত, মাইনাসটা এদিকে গেলে মাইনাস রো বাই ইপসাইলন। তো এই যে গ্র্যাড স্কোয়ার সাই ইকুয়ালস টু মাইনাস রো বাই ইপসাইলন, খুব বিখ্যাত একটা ফর্মুলা, এটিকে আমরা পয়জনস ফর্মুলা বলবো। পয়জনের সমীকরণ। এরপরে এই রোটা কি ছিল আমাদের, যে একটা ক্লোজড সারফেসের মধ্যে চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব। যদি এই আধান 0 হয়, অর্থাৎ এই সারফেসটির মধ্যে কোনো আধানই নেই, অর্থাৎ যদি রো ইকুয়ালস টু 0 হয়, এর মধ্যে কোনো চার্জই নেই, সেক্ষেত্রে অনাহিত পদার্থের ক্ষেত্রে বা অনাহিত বদ্ধ লুপের ক্ষেত্রে বা বদ্ধ তলের ক্ষেত্রে গ্র্যাড স্কোয়ার সাই সমান দাঁড়াবে 0। এই গ্র্যাড স্কোয়ার সাই সমান 0, এটিকে বলা হয় ল্যাপ্লাসেস ইকুয়েশন। ল্যাপ্লাসের সমীকরণ, যেখানে আমি এই সাইডকে ধরেছি একটা স্কেলার অপেক্ষক, স্কেলার অপেক্ষক। তো এইভাবে আমরা এই গাউসের ফর্মুলা থেকে সরাসরি গাউসের ফর্মুলা থেকে আমরা ডিফারেন্সিয়াল ফর্ম নির্ণয় করলাম। ডিফারেন্সিয়াল ফর্ম থেকে আমরা কিভাবে পয়জনের ফর্মুলা ইউজ করলাম, সেখান থেকে আমরা ইউজ করলাম ল্যাপ্লাসের ফর্মুলাকে। তো ভিডিওটি তোমরা খাতায় অবশ্যই ক্যালকুলেশন করে বারবার নিজে থেকে করার চেষ্টা করবে, খুব ইম্পর্ট্যান্ট সমীকরণগুলো অনেক কাজে লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের